স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি জিওগ্রাফির নেক্সট চ্যাপ্টার, যেটা তোমাদের থার্ড সামেটিভে আছে, ইউরোপ, এটাই তোমাদের লাস্ট চ্যাপ্টার, এটা নিয়ে আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমত বলেছে ইউরোপ হচ্ছে আমাদের সিক্সথ লার্জেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখান থেকে তোমাদের একটা আন্ডারলাইন আসতে পারে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য ড্যাশ ইজ দ্য সিক্স লার্জেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। বা এটা উল্টোভাবেও আসতে পারে যে ইউরোপ ইজ দ্য ড্যাশ লার্জেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাই তোমরা দুভাবেই পড়বে। দেখো আমাদের টোটাল কটা কন্টিনেন্ট আছে? 7টা। তার মধ্যে এটা হচ্ছে সিক্সথ লার্জেস্ট, ঠিক আছে। তারপর দেখো বলেছে ইট ইজ রিচ অ্যান্ড ডেভেলপড ইন সায়েন্স, লিটারেচার অ্যান্ড কালচার, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিজ অ্যালং উইথ টেকনোলজিক্যাল রিসার্চ। মানে এর মধ্যে সায়েন্স নিয়ে গবেষণা করা হয় সবসময়, লিটারেচার, সাহিত্য, কালচার। তারপর হচ্ছে এগ্রিকালচার, মানে যে ধান ক্ষেত, চাষবাস, ইন্ডাস্ট্রিজ মানে কারখানা, এগুলোও রয়েছে। সঙ্গে টেকনোলজিক্যাল রিসার্চ মানে এই যে আইটি ডিপার্টমেন্টে যে সমস্ত কাজ করা হয় সেগুলো। তাহলে এখান থেকেও একটা তোমাদের শর্ট কোয়েশ্চেন চলে আসতে পারে যে ইন হুইচ এরিয়াস ইজ ইউরোপ ডেভেলপড। তাহলে এটার অ্যান্সার এইটুকু হবে, যতটুকু ব্র্যাকেট করেছি। নেক্সট দেখো বলেছে ইন দ্য 16th সেঞ্চুরি ডিউ টু, মানে কি, যে ষোলোশো শতাব্দীতে এক্সপেডিশনস মানে অফ এনথুসিয়াস্টিক সেলার্স, মানে যে অনেক যারা জাহাজ চালায় তারা অনেক এখানে এসেছিল, তার থেকে নাম্বার অফ আননোন ল্যান্ডস ওয়্যার ডিসকভার্ড, মানে অজানা যে সমস্ত জমিগুলো ছিল, ল্যান্ড, সেগুলো ডিসকভার করা হয়েছে। ইনভেন্ট নয় কিন্তু, ইনভেন্ট মানে কোনো কিছু ফার্স্ট যেটা করা, আর ডিসকভার মানে হচ্ছে যে যেটা আগে থেকে এক্সিস্ট করছে কিন্তু যেটা ফার্স্ট কেউ মানে সবার সামনে তুলে ধরছে, সেটা হচ্ছে ডিসকভার। যেমন ল্যান্ডটা তো আগে থেকেই ছিল ইউরোপ, কিন্তু কেউ জানতো না, ইনারা প্রথম আবিষ্কার করেছে, কিন্তু তাহলে এটা ইনভেন্ট নয়, ডিসকভার হবে। নেক্সট বলেছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে যে হঠাৎ করে খুব ইন্ডাস্ট্রি, কারখানা বেড়ে যাওয়া, এইগুলো। অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ মডার্ন মেকানাইজড ওয়েজ অফ লাইফ, মানে এখন যেমন সবাই মডার্ন জীবনযাপন করে, সব কিছু আরবানাইজেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেইটা টুক প্লেস ফার্স্ট ইন দিস কন্টিনেন্ট, এটা প্রথম এই কন্টিনেন্ট মানে ইউরোপে দেখা গেছে। তাহলে এটা একটা তোমাদের কোয়েশ্চেন করতে পারে যে ইন হুইচ এরিয়াস ইউরোপ টুক প্লেস ফার্স্ট, ঠিক আছে। তখন তোমাদের এই অ্যান্সারটা করতে হবে, বা এটা আন্ডারলাইন এমসিকিউ হিসেবেও আসতে পারে, তাই তোমরা এটাও ভালো করে পড়ো। নেক্সট দেখো বলেছে যে কিছু ইম্পর্টেন্ট নাম্বার অফ দেশ রয়েছে, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্স, এগুলো সব এই ইউরোপেই রয়েছে। তারা কি করতো? ব্যবসা করতো ডিস্টেন্ট ল্যান্ডসদের সাথে, দূরত্ব মানে দূরে যে ল্যান্ডগুলো আছে তাদের সাথে বিজনেস করতো, আর তাদের রিসোর্সেস, সম্পদ ইউজ করে। তাই জন্যে মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ওয়্যার ইভেনচুয়ালি কলোনিজ অফ ইউরোপিয়ান নেশনস। প্রথমের দিকে কি হচ্ছিল না, সব এই যে ইউরোপিয়ান নেশনের কলোনি ছিল এই সমস্ত মিনি কান্ট্রিগুলো। এবার তোমাদের এই ল্যান্ড লোকেশন আর বাউন্ডারিটা ভালো করে জেনে নিতে হবে, এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে কোথা থেকে কোথায় অবস্থিত, আর এই যে ইস্টে কী রয়েছে, ওয়েস্টে, নর্থে, সাউথে কী কী রয়েছে, এটাও তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। যেমন ইস্টে রয়েছে ক্যাসপিয়ান সি, অ্যাটলান্টিক ওশান, বে অফ বিস্কে, নর্থ সি হচ্ছে ওয়েস্টে রয়েছে আর্কটিক ওশান, হোয়াইট সি আর বাল্টিক সি হচ্ছে নর্থে, আর সাউথে রয়েছে স্ট্রেট অফ গিব্রাল্টার, মেডিটেরিয়ান সি আর ব্ল্যাক সি। কটা দেশ রয়েছে ইউরোপে? 56টা। কিছু মেজর শহরের নাম কি ইম্পর্টেন্ট, যেমন লন্ডন, প্যারিস, অ্যামস্টারডাম, রোম, বার্লিন। তাহলে এগুলো সবাই ভালো করে পড়ে নিলে। নেক্সট দেখো তোমাদের আছে যে ফ্যাক্টরস ফর ডেভেলপমেন্ট অফ ইউরোপ। এখান থেকে খুবই একটা চান্স আছে কোয়েশ্চেন হওয়ার, যে কী কী ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট ইন ইউরোপ, ঠিক আছে। এটা তাহলে তোমরা সবাই ভালো করে এই 6টা পয়েন্ট পড়ে নেবে। দেখো কি বলেছে, যে প্রথমত সেন্ট্রালি লোকেটেড ল্যান্ডমাস ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, মানে দেখো ইউরোপে কি, ইউরোপটা তো নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে লাই করছে, মানে ইকুয়েটারের উপরটাকে আমরা বলি নর্দার্ন হেমিস্ফিয়ার, which facilitates communication and trade with all continents, মানে এখান থেকে চারিদিকে ভালোভাবে সব যাতায়াত করা যেত, মানে এখনও যায় সব জায়গাতে, মানে আগে থেকেও যেত, কারণ চারিদিকে ল্যান্ড রয়েছে। কমিউনিকেশন মানে কথোপকথন, সব কিছুই করা যায়। তারপর লোকেশন অফ ওয়াটার বডিজ অন 3 সাইডস, চারিদিকে 3 দিকে জল রয়েছে।
হসপিটেবল টেম্পারেট ক্লাইমেট, হসপিটেবল মানে আরামদায়ক, টেম্পারেট ক্লাইমেট মানে যেটা না খুব ঠান্ডা না খুব গরম। পিপল অফ দিস কন্টিনেন্ট আর হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিলিজেন্ট, এই কন্টিনেন্টের যে মানুষগুলো তারা কঠোর পরিশ্রমী আর খুব মানে ডিসিপ্লিন লাইফ লিড করে, ঠিক আছে, রেসপন্সিবল আছে। তারপর হচ্ছে গালফ স্ট্রিম যেটা ওয়ার্ম, সেটা মানে এটা হচ্ছে কি করে, দ্য পোর্টস অফ নর্থ ওয়েস্টকে আইস ফ্রি রাখে। এটা একটা কি করে না, বন্দর যেগুলো রয়েছে নর্থ ওয়েস্ট সাইডে সেগুলোকে আইস ফ্রি রাখে, বরফ মুক্ত রাখে। তারপর দেখো বলেছে নেক্সট পয়েন্ট কি, অ্যাবান্ডেন্ট গ্রোথ অফ কনিফারাস ফরেস্টস। কনিফারাস ফরেস্ট কোথায় দেখা যায়, একটুখানি যেখানে মাউন্টেনিয়াস এরিয়া সেই সব জায়গাতে। তো এইগুলো কি করে, সফট ফুড প্রোভাইড করে, যেটা কিনা ডেভেলপমেন্ট করে কি, পেপার লাগে তৈরি করতে। তারপর লাম্বারিং ইন্ডাস্ট্রিজ এটাও আছে। তারপর দেখো তাহলে এটা একটা কোয়েশ্চেন এখান থেকে ভেতর থেকেও করতে পারে কি, হুইচ ফরেস্ট সাপ্লাই সফট উড ইন ইউরোপ, অ্যান্সারটা হবে কনিফেরাস ফরেস্ট। নেক্সট দেখো বলেছে অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ মিনারেল রিসোর্সেস, মানে মিনারেল পাওয়া যায় অনেক পরিমাণে, অ্যাবান্ডেন্ট মানে অনেক। হাইডেল পাওয়ার মানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, অ্যাটমিক পাওয়ার, ডেভেলপড কমিউনিকেশন সিস্টেম, আর ভেতরকার আর বাইরের সাথে ব্যবসা, এগুলো কন্টিনেন্টকে ওয়ার্ল্ডস মোস্ট ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড কন্টিনেন্ট করে তুলেছে। তাহলে এখান থেকেও ভেতর থেকেও একটা প্রশ্ন আসতে পারে যে কি না, হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর মেকিং ইউরোপ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড কন্টিনেন্ট। নেক্সট আরেকটা পয়েন্ট আছে দেখো, কমার্শিয়াল ফিশিং মানে মাছ ধরা, তারপর ডেভেলপড এগ্রিকালচার চাষবাস খুব ডেভেলপ পদ্ধতিতে, মিক্সড ফার্মিং যেখানে অনেক রকম ক্রপস গ্রো করা হয়, প্রোডাকশন অফ ফুড ক্রপস মানে যে সমস্ত খাবার খাওয়া হয় সেই সব শস্য উৎপাদন করা, অ্যান্ড অ্যানিম্যাল রিয়ারিং মানে পশু চড়ানো, এইসবও রয়েছে। তারপর দেখো নেক্সট এই যে তোমাদের ম্যাপটা দিয়েছে, ফিজিক্যাল ম্যাপটা ইউরোপের। তারপর বলেছে যে ইউরোপটা স্মল হলেও অনেক রকম ফিজিক্যাল ডাইভার্সিটি মানে অনেক কিছু দেখা যায় ফিজিক্যাল ল্যান্ডস্কেপে, যেরকম হচ্ছে গিয়ে এক্সটেন্টটা তোমাদের পড়তে হবে, যে এক্সটেনশনটা কোথার থেকে কোথায়, মেডিটেরিয়ান কোস্ট ইন দ্য সাউথ থেকে নর্থ সি ইন দ্য নর্থ অবধি, আর উরাল মাউন্টেন্স ইন দ্য ইস্ট থেকে অ্যাটলান্টিক কোস্ট ইন দ্য ওয়েস্ট অবধি। এর মধ্যে স্নো ক্ল্যাড মাউন্টেন্স মানে বরফের উপরে স্নো রয়েছে, ঠিক আছে, বরফের উপরে না, সরি, পাহাড়ের উপরে বরফ রয়েছে। তারপর লার্জ এক্সপেন্সিভ প্লেনস, বড় বড় চওড়া প্লেন মানে সমতল ভূমি রয়েছে। আর ডেন্স ফরেস্টস মানে ঘন ফরেস্ট কিসের রয়েছে, পাইন গাছের বিভিন্ন পার্টে এই ইউরোপের। দো দ্য গ্রেটার পার্ট অফ দ্য কন্টিনেন্ট ইজ প্লেন ল্যান্ড, মানে বেশিরভাগ পার্টই এই ইউরোপের প্লেন ল্যান্ড সমতল জায়গা, তার সত্ত্বেও এখানে মাউন্টেন্স পাহাড়, প্ল্যাটো মানে না মাউন্টেন না প্লেন, তার মাঝখানের যে হাইটের যেগুলো হয় সেই সমস্তকে বলা হয় প্ল্যাটো। আর ভেরি লো লাইং এরিয়াস মানে নিচু জায়গাও আছে। তারপর দেখো বলেছে আল্পস মাউন্টেনটা কোথায় অবস্থিত, সাউদার্ন যে মাউন্টেনিয়াস রিজিয়ন রয়েছে এই ইউরোপের সাউথে যে মাউন্টেনটা রয়েছে, মানে রিজিয়ন মানে কি, যেখানে অনেকগুলো পরপর মাউন্টেন রয়েছে, কারণ একটা মাউন্টেন তো কখনো হয় না, তার মধ্যে আল্পস মাউন্টেন রেঞ্জ মানে অনেকগুলো পাহাড় নিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে সাউথে রয়েছে। তার মধ্যে হায়েস্ট যেটা মানে পিক মানে কি, যেটা সবচেয়ে উঁচু পাহাড় অ্যালপস রেঞ্জের মধ্যে, সেটা হচ্ছে মন্ট ব্ল্যাঙ্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটার হাইটটাও মনে রাখতে হবে 4807 মিটার। অবস্থিত করছে কোথায়, এটা বাউন্ডারি অফ ফ্রান্স আর সুইজারল্যান্ডে। তারপর আরও বিভিন্ন রেঞ্জ এক্সটেন্ড করেছে অ্যালপ থেকে বিভিন্ন ডাইরেকশানে, এটা তোমরা একটু দেখে নিও, ব্র্যাকেট করে রেখেছে, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু চোখ বুলিয়ে যেও। তারপর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্যারাটার পয়েন্ট হলো এলবার্স হচ্ছে দ্য হাইয়েস্ট পিক অফ ককাকাস যে মাউন্টেন রেঞ্জ আছে তার ককাসাস যে মাউন্টেন রেঞ্জ আছে তার হাইয়েস্ট যে চূড়াটা সেটা হচ্ছে এলবার্সের হাইট কত, 5642। এটা হচ্ছে পুরো ইউরোপের সবচেয়ে হাইয়েস্ট যে মাউন্টেন পিক। তারপর দেখো বলেছে যে অনেক রিভার্স অরিজিনেট করেছে অ্যালপাইন রিজিয়ন থেকে, ঠিক আছে, মানে অ্যালপস থেকে, যেমন তাদের মধ্যে রিভারগুলো আছে রোন, পো, দানুবে এটসেট্রা, এগুলো হচ্ছে ফ্লো করছে সাউথে। অন দ্য আদার হ্যান্ড রিভার্স সিন, রাইন, এলব এগুলো কোথার থেকে ডিসেন্ড করছে না, ইনটু দ্য গ্রেট প্লেন্স অফ দ্য নর্থ আফটার ডাইসেক্টিং, না ভাগ করে দিচ্ছে প্ল্যাটো লাইং
টু দ্য নর্থ অফ অ্যালপস। তারপর মেসেটা অফ স্পেন, সেন্ট্রাল ম্যাসিভ অফ ফ্রান্স, ডন ম্যাসিভ অফ রাশিয়া এক্সাম্পল এই সমস্ত ডাইসেক্টেড প্ল্যাটোর। তারপর হচ্ছে দ্য গ্রেট নর্দার্ন প্লেন্স এক্সটেন্ড করছে উরাল মাউন্টেন ইস্ট থেকে আটলান্টিক ওশান ইন দ্য ওয়েস্ট। সেটা কিনা কোথার থেকে কোথায় অবস্থিত না রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড সব কিছুর মধ্যে। তাহলে এটা একটু ভালো করে দেখে নিতে হবে। নেক্সট আরেকটা ইম্পর্ট্যান্ট এই ইয়েলো বক্সে যেটা রয়েছে যে ফিনল্যান্ড ইন ইউরোপ ইজ নোন অ্যাজ কান্ট্রি অফ লেকস। শহর কিসের না লেকের শহর, কারণ এখানে মোর দ্যান 35,000 লেক এখানে অবস্থিত। তারপর বলেছে দ্য অ্যালটিটিউড অফ ভালদাই মানে হাইট অ্যান্ড আদার হিলি রিজিয়ান যেগুলো ইস্টে রয়েছে সেটাও ইজ আ লিটিল হাইয়ার। রিভার যেরকম ভলগা, ডন, নিপার এগুলো অরিজিনেট করছে এই সমস্ত জায়গা থেকে শুরু হচ্ছে। দ্য ডিউ টু গ্লেশিয়াল ইরোশন অর ল্যান্ডস্লাইডস মানে বরফ থেকে যে ধসে পড়েছে সেগুলো বা ল্যান্ডস্লাইডস যেগুলো হয় তখন কি হচ্ছে নাম্বার অফ লার্জ লেকস তৈরি হয়েছে, যেরকম লাদোগা ইজ দ্য লার্জেস্ট লেক অফ ইউরোপ। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে উইচ ইজ দ্য লার্জেস্ট লেক অফ ইউরোপ, বা এটা শর্ট কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এমসিকিউতেও আসতে পারে। নেক্সট বলেছে ইন নেদারল্যান্ডস যেটা কিনা টু দ্য নর্থ ওয়েস্ট অফ দিস রিজিয়নে শ্যালো মানে নট ডিপ, ঠিক আছে। সাবমার্জ ল্যান্ডস মানে ঢোকানো যে সমস্ত ডুবে থাকা একটুখানি মানে ঢুকে থাকা ল্যান্ডস হ্যাভ বিন রিক্লেম টু ফর্ম পোল্ডারল্যান্ড। সেটা মিলে কি হয়েছে, সেটা মিলে পল্ডারল্যান্ড তৈরি হয়েছে। পল্ডারল্যান্ড হচ্ছে এই সমস্ত যেটা একটু নিচু জায়গাগুলোর নাম ঢুকে যাওয়া। তো এটা এর পরবর্তী সময় আরও ডিটেলসে রয়েছে এই চ্যাপ্টারেই, আরও লাস্টের দিকে ডিটেলসে পড়বে তোমরা। নেক্সট দেখো চলে আসছি ওল্ড মাউন্টেন্স আর ফাউন্ড ইন দ্য নর্থ ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ। তাহলে পুরানো যে মাউন্টেন্সগুলো কোথায় পাওয়া যাচ্ছে, নর্থ ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রিতে, যেরকম ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড। তারপর গ্র্যাম্পিয়ান অফ ইউকে আর ডভারফেল অফ নরওয়ে ইম্পর্টেন্ট মাউন্টেন অফ দিস রিজিয়ন। তাহলে এটাও একটু পড়ে নিতে হবে ভালো করে। তারপর বলেছে এটা খুব খুব ইম্পর্টেন্ট নাম্বার অফ ভলক্যানোজ আর ফাউন্ড ইন দ্য মেডিটেরিয়ান রিজিয়ন। তার মধ্যে কি কি আছে, ভেসুভিয়াস ইটালির হচ্ছে গিয়ে ভেসুভিয়াস ভলক্যানো, তারপর হচ্ছে গিয়ে এটনা অফ সিসিলি আর স্ট্রম্বলি অফ লিপারি আইল্যান্ড, এগুলো সাউথ ইউরোপে রয়েছে। আর আইসল্যান্ডেও অনেক ভলক্যানোজ আছে। এবার হচ্ছে রিভার যেগুলো পড়লাম এতক্ষণ ধরে সেগুলো কোথার থেকে অরিজিনেট হচ্ছে আর কোথায় গিয়ে পড়ছে সেগুলো বলে দিয়েছে একটা তোমাদের ফ্লো চার্ট হিসেবে। যেমন অ্যালপস মাউন্টেন রিজিয়ন থেকে কোন কোন রিভারগুলো অরিজিনেট হচ্ছে দেখো, সিন, রাইন, এলব, ভিস্টিউলা, রোন, পো, দানুবে। এগুলো আমরা সবাই জানি যে রিভার্সটা কোথার থেকে শুরু হয়, এটা হয় মাউন্টেন থেকে। কেন না মাউন্টেনের গ্লেশিয়ার্স যেটা রয়েছে বরফের চাই ওইখান থেকে শুরু হয়। তারপর কোথায় গিয়ে পড়ে, নয় কোনো সিতে গিয়ে পড়ে, নয় ওশান, লেকস এইগুলোতে গিয়ে পড়ে। তো এভাবেই দেখো সিনটা গিয়ে পড়ছে ইংলিশ চ্যানেল, নর্থ সিটা গিয়ে পড়ছে রাইন এলপটা গিয়ে পড়ছে নর্থ সিতে, ভিস্টিউলাটা গিয়ে পড়ছে ব্যাল্টিক সিতে, তারপর রোনটা পড়ছে গালফ অফ লায়ন্সে, পোটা পড়ছে অ্যাড্রিয়াটিক সি, আর দানুবেটা পড়ছে ব্ল্যাক সিতে। এরকমভাবেই আবার ভালদাই মাউন্টেন রিজিয়ন থেকে অরিজিনেট করছে অনেগা, নর্থ ভিনা, নিপার, ডন, ভলগা এই রিভার্সগুলো। আর সেগুলো কোথায় গিয়ে পড়ছে না নিপার আর ডনটা ব্ল্যাক সিতে, আর ভলগাটা পড়ছে ক্যাসপিয়ান সিতে, আর অনেগা আর নর্থ ভিনাটা পড়ছে আর্কটিক ওশানে। তাহলে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে পারো যে কি না এই ডি দিয়ে যে সমস্ত রিভারগুলো আছে যেটা কি না দানুবে, নিপার মানে এটা ডিটা উজ্জ, আর ডন এই তিনটে গিয়ে পড়ছে কোথায় ব্ল্যাক সিতে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা ট্রিক্স যে ডি দিয়ে যে রিভারগুলো আছে সেগুলো কোথায় গিয়ে পড়বে ব্ল্যাক সিতে। তো এরপর দেখো তোমরা এই যে তোমাদের চার্টটা দিয়েছে এর মধ্যে থেকে অনেক কিছু রয়েছে ইনফরমেশান রিভার্সদের ব্যাপারে। আর এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো ভলগা যেটা কিনা লংগেস্ট রিভার অফ ইউরোপ। ঠিক আছে, তারপর দেখো চলে আসো ক্লাইমেট আর ন্যাচারাল ভেজিটেশনে। একটু আগেই বলছিলাম যে ইউরোপের ক্লাইমেটটা কীরকম না টেম্পারেট ইন নেচার, তাই তো মানে না খুব গরম না খুব ঠান্ডা।
তা সত্ত্বেও দেখো, যেহেতু ইউরোপটা তো অল্প একটু এরিয়াতে নিয়ে নয়, অনেকটা এরিয়াতে নিয়ে, তো তা সত্ত্বেও মানে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় টেম্পারেচার ডিফার করে, মানে একটু ডিফারেন্স আছেই, ঠিক আছে। রেনফল কিছু কিছু জায়গায় হয়, আবার কিছু কিছু জায়গায় আরেক রকম হয় বা হয় না। আর ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ অল্টিটিউড, মানে হাইটের জন্যে টেম্পারেচার গ্র্যাজুয়ালি ডিক্রিজেস, মানে কমে যায় ফ্রম সাউথ টু নর্থ, মানে আমরা যত নর্থের দিকে যাব তত টেম্পারেচারটা কমে যায়, তাই তো। এটা তোমরা নিজেরাও জানো যে যখন আমরা ইকুয়েটারের থেকে উপরে উঠি, তাই তো, মানে পোলসের দিকে যাই, তখন কি হয় না, তখন টেম্পারেচারটা কমতে থাকে। তারপর দেখো কি বলেছে, যে ইন সামার ওয়েন দ্য অ্যাভারেজ টেম্পারেচার ইজ অ্যাবাউট 27 ডিগ্রি সেলসিয়াস, কোথায় না সাউথ ইস্টে, টেম্পারেচার ড্রপস টু 14 ডিগ্রি সেলসিয়াস এক্সট্রিম নর্থে। তার মানে ভাবতে পারছো তো যে কতটা ডিফারেন্স, যেহেতু ওই ল্যাটিটিউডের জন্য, মানে নর্থে দেখো টেম্পারেচারটা সামারে 14 ডিগ্রি, আর সাউথ ইস্টে সেখানে আবার যেহেতু নিচে, তাই জন্য সেটা 27। at the same time due to northward shifting of pressure belts, মানে যে নর্থওয়ার্ড শিফটিং অফ প্রেশার বেল্টস বলতে, যে দেখো প্রেশার বেল্টস মানে কি আগে বোঝো। প্রেশার বেল্টস মানে আমাদের উইন্ড প্রেশারটা কি হয় না, উইন্ড প্রেশার মানে হাই প্রেশার থেকে লো প্রেশারে উইন্ডটা ব্লো করে, উইন্ড প্রেশার নয়, উইন্ডটা হাই প্রেশার থেকে লো প্রেশার এরিয়াজে মুভ করে। তো নর্থওয়ার্ড শিফটিং অফ প্রেশার বেল্টস বলতে যে আমাদের এই প্রেশারটা যখন নর্থের দিকে শিফট করে যায়। নর্থ ইস্ট ট্রেড উইন্ড, এক রকমের উইন্ড, সেটা ব্লোজ ওভার সাউথ ইউরোপে এইরকম ট্রেড উইন্ডটা আমরা দেখতে পারি। আর দেখো কি বলেছে, যে ময়েস্ট ওয়েস্টার্লিজ হচ্ছে ঠিক এর উপরে যেটা, ঠিক আছে, উপরে ওয়েস্টার্লিজ ব্লো করে, ওয়েস্টার্লিজ ব্লো ইন দ্য রেস্ট অফ দ্য কন্টিনেন্ট, বাকিটুকু এরিয়াতে ওয়েস্টার্লিজ উইন্ডটা ব্লো করে। ইন উইন্টার কিসের প্রভাবে না, ওয়ার্ম নর্থ অ্যাটলান্টিক ড্রিফটের জন্যে টেম্পারেচারটা কোথায় চলে আসে না, নিয়ার 10 ডিগ্রি সেলসিয়াস, বাট ইট ডিক্রিজেস কনসিডারেবলি ইন দ্য ইস্ট সেন্ট্রাল পার্ট অফ দ্য কন্টিনেন্ট, কিন্তু ইস্ট সেন্ট্রাল পার্টটা যেটা রয়েছে ইউরোপের, সেখানে আবার টেম্পারেচারটা কমতে থাকে। আর নর্থ ইস্ট বাউন্ডারিতে এমনকি -14 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে চলে যায়। এবার দেখো বলেছে যে ক্লাইমেট আর ন্যাচারাল ভেজিটেশন কীরকম আছে সেটা নিয়ে একটা বলেছে, যে দেখো আমাদের যেহেতু ইউরোপটা বিভিন্ন ক্লাইমেটিক রিজিয়নে ভাগ করা হচ্ছে কিসের ভিত্তিতে না, টেম্পারেচারের ভিত্তিতে আর রেনফলের ভিত্তিতে, তাই তো। তো দেখো ডিফারেন্ট টাইপ অফ ন্যাচারাল ভেজিটেশনও আমরা পাবো কিসের জন্যে না, টেম্পারেচারের জন্যে। তো দেখো প্রথম আসছে তোমাদের তুন্দ্রা ক্লাইমেট বা তুন্দ্রা ভেজিটেশন। আচ্ছা তার আগে আর একটা কথা বলি, দেখো তোমাদের এখান থেকে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে রাইট দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্লাইমেট বা রাইট দ্য ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল ভেজিটেশন ফাউন্ড ইন ইউরোপ। তখন তোমাদের এই 1, 2, 3, 4, 5 এই কটা যে রয়েছে নামগুলো শুধু লিখলেই হবে। কিন্তু তোমাদের যদি ভেতর থেকে আসে এই কোনো একটার থেকে, যে ধরো বললো যে রাইট আ শর্ট নোট অন তুন্দ্রা টাইপ অফ ক্লাইমেট ফাউন্ড ইন ইউরোপ, বা রাইট আ শর্ট নোট অন তুন্দ্রা টাইপ অফ ন্যাচারাল ভেজিটেশন বা ভেজিটেশন ফাউন্ড ইন ইউরোপ, তখন কিন্তু তোমাদের ভেতরে যেটা আছে সেটাই শুধু লিখতে হবে। তো দেখো সেটা তোমরা কিভাবে মনে রাখবে না, দেখো ভেতরে কিন্তু সব কটারই কমন কি আছে বলো তো, কমন আছে হচ্ছে যে কি কি মানে গাছ পাওয়া যায়, আরেকটা হচ্ছে কি কি মানে কতটা রেনফল আছে, কতটুকু সামার টেম্পারেচার, কতটুকু উইন্টার টেম্পারেচার, আর বৈশিষ্ট্য কী কী, আর এরিয়া, ঠিক আছে, এই কটাই ব্যাপার রয়েছে। তো তোমরা যদি একটা যেটা বলছিলাম যে চার্ট করে যদি পড়তে পারো না, তাহলে কিন্তু খুব সুবিধা হয়, মানে তোমরা নিজেরা থেকে এটা কিন্তু বানিয়ে নিতে পারো। কীভাবে বানাবে বলো তো, প্রথমে হেডিং করবে, একদম লেফটে লিখবে যে টাইপ অফ ক্লাইমেট বা টাইপ অফ, আরেকটা পরেরটাতে কলমে লিখবে যে টাইপ অফ ভেজিটেশন, ঠিক আছে, তারপর লিখবে এরিয়াস, তারপর লিখবে সামার টেম্পারেচার, তারপর উইন্টার টেম্পারেচার, আর লাস্টে লিখবে রেনফল। এরকম করে দেখবে সবকটা পয়েন্ট ওয়াইজ তোমরা সেখানে নোট করবে যে কী কীভাবে ওখানে হয়, তাহলে ওটা তোমাদের একটা চার্ট হিসেবে পড়লে খুব সহজেই সেটা মনে থাকবে। তাহলে দেখো প্রথমে চলে আসছি তুন্দ্রা টাইপ অফ ক্লাইমেটে।
তুন্দ্রা ক্লাইমেটটা কোথায় পাওয়া যায়? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নর্দার্ন রাশিয়া। এখানে প্রচণ্ড কোল্ড ওয়েদার হয় সারা বছর, কারণ তুন্দ্রা ক্লাইমেটটা কোথায় পাওয়া যায় বলো তো? একদম উপরের দিকে, মানে টুয়ার্ডস দ্য নর্থ পোল। আর এখানে দেখো সারা বছর বলেছে যে রিমেন্স কভার্ড ইন আইস ফর 9 to 10 মান্থস ইন আ ইয়ার, মানে সারা বছরের মধ্যে 9 থেকে 10 বছরে সবসময় কিসে ঢাকা থাকে? বরফে ঢাকা থাকে। তো দেখো তাহলে কি সেরকম গাছপালা গ্রো করতে পারবে? পারবে না। তো দেখো ওটাই বলেছে যে ইন সামার যখন আইস মেল্টস করে ডাউন ফর 2 থেকে 3 মাস একটুখানি বরফটা গলা থাকে জাস্ট, ওটাই ওদের সামার। তো তখন কি গাছ গ্রো করে? মস, মানে শ্যাওলা টাইপের যেগুলো গাছ নিচেন এইগুলো, কারণ অন্য টাইপের তো আর গাছ গ্রো করা পসিবল নয়, তাই জন্যে। তারপর দেখো বলেছে সাব পোলার ক্লাইমেট, যেটা কিনা হচ্ছে তার ঠিক নিচে, মানে কনিফেরাস ফরেস্ট যেখানে পাওয়া যায়। এটা হচ্ছে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, রাশিয়া। মানে দেখো আগেরগুলোর মতনই এরিয়াগুলো রয়েছে, তাহলে এটা আলাদা কিছু নেই। নেক্সট দেখো বলেছে আগেরটাতে কম্পেয়ার করে করে সবসময় পড়বে, তাহলে দেখবে মনে রাখতেও খুব ইজি হবে। যেমন দেখো বলেছে যে আগেরটাতে কাভার্ড ইন আইস 9 থেকে 10 বছর একটা ইয়ারে, 9 থেকে 10 মান্থস ইন আ ইয়ার কাভার্ড ইন আইস, আর এটা দেখো 6 থেকে 8 মান্থস কাভার্ড ইন আইস ইন আ ইয়ার। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, দ্য ফিচার্স অফ দিস ক্লাইমেট হচ্ছে লো রেনফল ইন সামার, সামারে লো রেনফল অ্যান্ড স্নোফল ইন উইন্টার, আর শীতকালে বরফ দেখা যায়। ঠিক আছে, বরফ পড়ে। তারপর দেখো কি বলেছে এখানে কি গাছ পাওয়া যায়? সফট উড, মানে নরম কাঠের যে গাছগুলো, যেরকম পাইন, এটা তো তোমরা জানো নামটা। তারপর ফারটাও আশা করি জানো। আরও কিছু আনকমন নাম আছে যেরকম লার্চ, বার্চ আর অ্যালডার। ঠিক আছে, তারপর দেখো ফরেস্টগুলো, এই ফরেস্টটা মানে কনিফেরাস ফরেস্ট বলেছে স্ট্রেচ ইস্টওয়ার্ড, ছড়িয়ে পড়ে ইস্টের দিকে। ঠিক আছে, অ্যান্ড মার্চ উইথ, মার্চ মানে যে একসাথে হয়ে যায়, কিসের সাথে? এই কনিফেরাস ফরেস্টটা একসাথে হয়ে যায় টাইগার সাথে। টাইগারটা কি? দ্য লার্জেস্ট ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখান থেকেও একটা এমসিকিউ আসতে পারে যে লার্জেস্ট ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড কি? টাইগার। তারপর দেখো বলেছে হিয়ার ইন দ্য সামার মান্থস টেম্পারেচার ইজ অ্যাবাউট 10 ডিগ্রি সেলসিয়াস। সামারে এখানে টেম্পারেচারটা থাকে 10 ডিগ্রি সেলসিয়াস, আর উইন্টারে 7 থেকে 8 মান্থসের জন্য টেম্পারেচারটা থাকে -25 থেকে -35। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, তারপর বলেছে দিস টাইপ অফ ক্লাইমেট, যেটা কিনা ওয়েস্ট ইউরোপিয়ান ক্লাইমেট, টেম্পারেট ডিসিডিউয়াস ফরেস্ট। আচ্ছা তোমাদের এবার একটা কথা বলি, যে অলরেডি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তোমাদের এই প্রথম পার্টটাতে আমি এতটুকুই রাখছি, হাফ পড়ালাম আর হাফটা বাকি আছে। এটা আমি এই ভিডিওটার নেক্সট মানে এই চ্যাপ্টারটার বাকিটুকুটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তো তোমাদের যদি আমার বোঝানো এই যে সাজেশান, ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছি, এগুলো যদি ভালো লাগে, তাহলে তোমরা এর আগে যে দুটো চ্যাপ্টার করিয়েছি, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, যেটা তোমরা অনেকেই তোমাদের ওয়াটার পলিউশনটা ভালো লেগেছে আমাকে জানিয়েছো, তো তোমরা ওগুলোও চাইলে দেখো যারা তোমরা দেখোনি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা রিকোয়েস্ট থাকলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর আমাকে আরও আগ্রহ দেওয়ার রোজ রোজ, যাতে কিনা আমি আরও তোমাদের সাথে এরকম টাইপের যে নতুন ভিডিওগুলো হয় সেগুলো শেয়ার করতে পারি, আর যত ভালোভাবে তোমাদের সাথে নলেজ শেয়ার করা যায় করতে পারি। ঠিক আছে, তো চলো আজকের মতন এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।